হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর আয়তঘনের অঙ্ক করছিলাম। এর আগে একটা ক্লাস হয়েছিল, সেখানে আয়তঘন সম্বন্ধে তার বেসিক যে কনসেপ্ট আলোচনা করেছিলাম, আমরা থিওরিটা দিয়েছিলাম। এছাড়া প্রথম দিকে যেগুলো অঙ্ক ছোট ছোট অঙ্ক ছিল, 10টা অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা আয়তঘনর 11 থেকে অঙ্ক শুরু করব। তো যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, তবে আয়তঘনের বিষয়টা সম্পূর্ণ নিজেরা বুঝতে পারবে। যে সমস্ত সূত্রগুলো লেখানো হয়েছে সূত্রগুলো ভালো করে তৈরি করবে, তারপর আজকের ক্লাসটা দেখবে। আজকে আমরা 11 থেকে শুরু করছি। দেখো 11 অঙ্ক, প্রথম অঙ্ক 11 যেটা আছে, একটি সমকোণী চৌপাল মানে আয়তঘনই সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। 11 অঙ্ক বলছে সমকোণী চৌপালের বলা আছে সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1 এটা দেওয়া আছে। ঠিক আছে, সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1। তাহলে আমরা এখানে ধরে নেব যে সমকোণী চৌপালের কি বলেছে, যে এবং উহার আয়তন বলে দিয়েছে। আমরা ধরছি আয়তনের একক কি আছে, ঘন সেমি। আমরা ধরি সমকোণী চৌপালের দৈর্ঘ্য 3x সেমি। ঠিক আছে, আয়তনের একক যেহেতু ঘন সেমিতে আছে, আমরা সেমিতে ধরে নেব। সমকোণী চৌপালের প্রস্থ, এখানে প্রস্থ 2 আছে, তার সঙ্গে একটা ধ্রুবক নিচ্ছি, 2x সেমি লিখছি। আর সমকোণী চৌপালের উচ্চতা x সেমি। অতএব সমকোণী চৌপালের আয়তন কত? আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন সেমি। 3×6 ঘন সেমি। ঠিক আছে, এইটা হচ্ছে। আবার বলা আছে যে সমকোণী চৌপালের আয়তন বলা আছে, সমকোণী চৌপালের আয়তন কত বলা আছে, এখানে বলে দেওয়া আছে যে সমকোণী চৌপালের আয়তন 384 ঘন সেমি। তাহলে শর্তানুসারে এখানে হয়ে যাবে, যেটা শর্তানুসারে 6x³ = 384, বা x³ = 384/6, 6×6 = 36, 2 × 24, 4×6 = 24, বা x³ = 64, বা x³ = 4 তার কিউব। অতএব x = 4। ঠিক আছে, অতএব দৈর্ঘ্য কত, কী কী চেয়েছে এখানে চেয়েছে বাক্সটির বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব বাক্সের দৈর্ঘ্য কত হবে, বাক্সের দৈর্ঘ্য এখানে 3x, তাহলে 3 × 4 এত সেমি সমান 12 সেমি। তাহলে বাক্সের প্রস্থ কত হবে, বাক্সের প্রস্থ হয়ে যাবে 2 × 4 এত সেমি। আচ্ছা, বাক্সের উচ্চতা কত হবে, উচ্চতা হয়ে যাবে 4 সেমি। 2 × 4 = 8 সেমি। ঠিক আছে, এবার দেখো এই ওপরে এখানটা তো ক্যালকুলেশনটা বুঝতেই পেরেছো। এখানটা আমরা সমকোণী চৌপাল, যে সমকোণী চৌপাল আকৃতির যে বাক্স, তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করছি। তার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব, তার সমগ্রতলের ক্ষেত্রফল অতএব সমকোণী চৌপালের, বা এখানে হবে বাক্সের, আমরা বাক্সেরই লিখছি, বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল। আমাদের সূত্র ছিল অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ছিল যেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এইরকম ছিল। 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 12 × 4 একবার, 12 × 8 প্লাস 12 × 4
প্লাস 8 × 4, এত বর্গ সেমি হবে। এটা ক্ষেত্রফলের একক বর্গ সেমি দিয়ে হবে। তাহলে 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে 8 × 96 প্লাস 4 × 48 প্লাস 32 এত বর্গ সেমি। 2 ইন্টু 8 আর 2 10 আর 6 16 6 হাতে 1 9 10 আর 4 14 আর 3 17 176। 6 2 12 2 হাতে 1 7 2 14 15 5 হাতে 1 2 1 2 3 352 বর্গ সেমি। এইটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও। 12 অঙ্ক শুরু করব। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, এরপর আমরা 12 অঙ্ক শুরু করব। বারো অঙ্ক দেখো। বলে দেওয়া আছে যে 12 অঙ্ক বলা আছে একটি চায়ের বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। দৈর্ঘ্য 7.5 ডেসিমি, প্রস্থ 6 ডেসিমি এবং উচ্চতা আছে 5.4 ডেসিমি। তাহলে চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে যে 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজনও দেওয়া আছে। তাহলে চা ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে আর খালি বাক্সের ওজন দেওয়া আছে। আমরা যদি চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন বিয়োগ করে দিই আমরা চায়ের ওজন পেয়ে যাব। প্রথমত আমরা সেই কাজটা করে নিচ্ছি যে চা ভর্তি বাক্সের ওজন কত। চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। আচ্ছা, খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন কত? খালি বাক্সের ওজন আছে, খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা। অতএব চায়ের ওজন কত হবে? সমান 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে, তাহলে 52 কিগ্রা 350 গ্রাম মাইনাস 3.75 কিগ্রা। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা 52350 এত গ্রাম, আর এটাকে গ্রামে প্রকাশ করলে মাইনাস 3.75, পয়েন্টের জন্য এটা দুটো শূন্য নামলো, ইন্টু 1000 দিয়ে গুণ, পুরোটাকে আমরা গ্রামে প্রকাশ করে দিলাম। দুটো শূন্য কেটে গেল, তাহলে 52350 মাইনাস 3750 এত গ্রাম হচ্ছে। তাহলে বিয়োগ করলে 0, 5 0 0, 7 কয় 13, 6 13 হাতে 1, 4 4 কয় 12, 8 12 হাতে 1 4 এত গ্রাম হচ্ছে। ঠিক আছে, তাহলে চায়ের ওজন হচ্ছে এত গ্রাম। এটা চায়ের ওজন। এবার বাক্সের ভিতরের দিকে চাটা আছে, বাক্সের ভিতরের দিকে চাটা আছে, ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে। তাহলে আমরা ভিতরের দিকে আয়তনটা পেয়ে যাব, ভিতরের দিকের আয়তন পেয়ে যাবো, বাক্সের ভিতরের দিকের আয়তন। তাহলে বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, আর 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। তাহলে আমরা বাক্সের ভিতরের দিকে যদি আয়তনটা পেয়ে যাই, তারপর আমরা লিখবো যে এত ঘন ডেসিমি চায়ের ওজন এত, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, সহজেই বেরিয়ে যাবে। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য সমান কত? বাক্সের ভিতরের দৈর্ঘ্য 7.5 ডেসিমি। বাক্সের ভিতরের প্রস্থ কত? বাক্সের ভিতরের প্রস্থ 6 ডেসিমি, 6 ডেসিমি। বাক্সের ভিতরের উচ্চতা কত? সমান 5.4 আছে, এটা 5.4 ডেসিমি। ঠিক আছে, বাক্সের ভিতরের উচ্চতা। অতএব কি হবে এখানে? অতএব বাক্সের ভিতরের আয়তন নির্ণয় করতে পারবো আমরা। অতএব বাক্সের ভিতরের
আয়তন সমান 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা আসছে। এবার আমরা সিম্পলিফাই করছি, দেখো এটা এরকমই রেখে দিচ্ছি। এখানটা ক্যালকুলেশনটা দেখে নিচ্ছ, এটা অ্যান্সার আসছে এত 38,600। অতএব 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমি, চায়ের ওজন 48600 এত গ্রাম। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? 48600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত গ্রাম। ঠিক আছে, এইটা আসছে। এই দেখো এখানে এই শূন্য উঠছে, সেই কারণে এখানে 10 হলো, আবার এই শূন্য উঠছে, তাহলে এর গায়ে আর একটা শূন্য বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা আসছে আমাদের এখনো পর্যন্ত। এবার এটা সিম্পলিফাই করতে হবে। এই যে 75কে আমরা 25 দিয়ে কাটলে 3 হচ্ছে, 100কে 25 দিয়ে কাটলে 4 হচ্ছে, 4। আচ্ছা, এইখানে এইটা নিশ্চয়ই যেখানে 54 আছে, এটা নিশ্চয়ই এখানে 6 আছে, যে 6 দিয়ে কাটাকাটি যাবে। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 6 8 48, 6 1 6, 8100 হয়ে গেল। আচ্ছা, 3 দিয়ে কাটলে 2700 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 54টা সম্পূর্ণ কাটা যাচ্ছে না, এটা 54টা কাটলে, এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 54কে এটা 27 হয়ে যাচ্ছে। আর এটা 2700কে এটা কেটে দিলে এটা 100 হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে 100 ইন্টু 2, তার মানে 200 গ্রাম হয়ে যাচ্ছে। 200 গ্রাম উত্তর আসছে। অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন, অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। 1 ঘন ডেসিমি চায়ের ওজন এলো 200 গ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো এটা 12 হলো, এবার 13 অঙ্কে যাবো আমরা। বলছে এখানে কি বলা আছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট একটি পিতলের প্লেট, একটা পিতলের প্লেটের কথা বলেছে যার ভূমিটা বর্গাকার। পিতলের প্লেটের কথা বলা আছে যার ভূমিটা বর্গাকার, একটা বেদ থাকবে তার। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছে, বর্গাকার প্লেটের দৈর্ঘ্য, তার ভূমি বর্গাকার মানে প্রস্থ x হবে, x সেমি বলা আছে, এবং বেদ বলেছে 1 মিলিমি। তাহলে একই এককে আনতে হবে, মিলিমিকে আমরা সেমিতে প্রকাশ করব। এবং প্লেটের ওজন বলা আছে যে 4725 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন বলা আছে, তাহলে x এর মান চেয়েছে। তাহলে সহজ অঙ্ক। তাহলে পিতলের 13 বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য কত? x সেমি। অতএব বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের প্রস্থ x সেমি হবে, অতএব বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের ভূমির ক্ষেত্রফল কত হবে? যেহেতু ভূমিটা বর্গাকার, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে বাহু স্কয়ার। তাহলে এইটা হয়ে যাবে x স্কয়ার বর্গ সেমি হয়ে যাবে। হলো, x স্কয়ার বর্গ সেমি হয়ে গেল। হ্যাঁ, এবার কি বলেছে যে পিতলের বেদ, প্লেটের বেদ কত? প্লেটের বেদ সমান 1 মিলিমি সমান 1/10 সেমি। ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমরা এখান থেকে আয়তন বের করতে পারবো। অতএব প্লেটের আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা উচ্চতায় আমরা ধরবো, x স্কয়ার ইন্টু 1/10 এত ঘন সেমি সমান x স্কয়ার বাই 10 ঘন সেমি। এইটা আসছে। ঠিক আছে, x স্কয়ার বাই 10 ঘন সেমি। আচ্ছা, এবার বলেছে
এর আয়তনটা বলে দেওয়া আছে, যে পিতলের প্লেটের ওজন বলে দেওয়া আছে। তাহলে এত আয়তনের প্লেটের ওজন এত, তাহলে এত ঘন সেমি, অতএব x²/10 এত ঘন সেমি প্লেটের ওজন 4725 গ্রাম। এত ঘন সেমি প্লেটের ওজন 4725 গ্রাম, ঠিক আছে। এত ঘন সেমি প্লেটের ওজন 4725 গ্রাম। তাহলে 1 ঘন সেমি প্লেটের ওজন কত? 1 ঘন সেমি প্লেটের ওজন 4725/x²/10 এত গ্রাম। তাহলে শর্তানুসারে কি হবে? 1 ঘন সেমি প্লেটের ওজন বলে দেওয়া আছে, শর্তানুসারে 4725/x²/10 = 8.4 হয়ে যাবে। ক্যালকুলেশনটা আমরা এই জায়গাটা করছি দেখো, বা এই মানটা উল্টে যাবে, তাহলে এদের সঙ্গে কোনাকুনি গুণ করে দিই আমরা, তাহলে হয়ে যাচ্ছে 8.4 × x²/10 = 4725, বা x² = 4725 × 10 × 8. এইটা দিকে গেলে গুণ হবে, আর 8.4টা কী হবে? গুণ আকারে আছে, এলে এদিকে এলে ভাগ হয়ে যাবে। 8.4টা এদিকে গুণ আকারে আছে, এইদিকে এলে ভাগ হয়ে যাবে 8.4। তাহলে এখানে দশমিক করলো, এখানে আর একটা 10 বা গায়ে শূন্য বসিয়ে দিলাম, একই ব্যাপার। এবার আমরা যদি 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে কী হচ্ছে? 4 × 25 = 25, 4 × 21 = 84, 21 দিয়ে কাটলে 21 × 2 = 42, 21 × 2 = 42, 5 = 52, আবার 21 × 2 = 42, তাহলে কত থাকছে এখানে? 52 থেকে 10 105, 5 × 21 = 105 হচ্ছে। তাহলে x² = এই 25টাকে ভাঙলে 15, 225কে 15 × 15, আর এই 25টা 5 × 5 হয়ে যাচ্ছে। তাহলে অতএব x সমান কত হচ্ছে? 15 × 5 হয়ে যাবে, তাহলে x সমান 75। অতএব x এর মান চেয়েছে, x এর মান 75, ঠিক আছে। এটাই হবে x এর মান চেয়ে, দেখো প্রসেসটা ভালো করে দেখো, x এর মান চেয়েছে, x এর মান আসছে 75, ঠিক আছে। বলেছে যে x এর মান নির্ণয় করো। 13 হলো, এবার আমরা 14 অঙ্কে যাবো। দেখো 14 অঙ্ক দেখো। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে। একটা রাস্তা উঁচু করবে, রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে মাটি দিয়ে রাস্তাটি উঁচু করতে হবে। সেই রাস্তাটা উঁচু করার জন্য গর্ত খুঁড়ছে এবং 30টি সমান মাপের এবং সমান গভীরতা বিশিষ্ট, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তঘনাকার 30টি সমান মাপের গর্ত খুঁড়ছে, মানে প্রত্যেকটা আয়তঘনাকার। তাহলে আমরা একটার আয়তন বের করে 30 দিয়ে গুণ করবো, সমস্ত আয়তন বেরোবে, মানে পুরো মাটির আয়তনটা পেয়ে যাবো। বোঝা গেল? একটা পুকুরের আয়তন, একটা গর্তের আয়তন যদি বের করতে পারি, তাকে 30 দিয়ে গুণ করলে সম্পূর্ণ যে 30টা পুকুর থেকে যে মাটিটা তুলেছে সেটা সম্পূর্ণটা পেয়ে যাব। তাহলে যে ওই যে যতটা রাস্তাটা উঁচু করার জন্য যতটা মাটি লেগেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এবার বলছে প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে। রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগেছে, সেটাও বলে দেওয়া আছে। প্রতিটি গর্তের গভীরতা হিসাব করি। ধরি প্রতিটি গর্তের গভীরতা, প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতি গর্তের গভীরতা h কি এককে আছে? এখানে যে একক আছে মিটার এককে আছে। আচ্ছা, প্রতি গর্তের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান বলা আছে 14 মিটার, প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য 14 এত মিটার। প্রতি গর্তের প্রস্থ সমান 8 মিটার। অতএব একটি গর্তের আয়তন, একটি গর্তের মাটির আয়তন বলে দিই, কারণ অতটা মাটি খনন করা হচ্ছে তাই মাটির আয়তন আমরা লিখছি। একটি গর্তের মাটির আয়তন সমান h × 14 × 8 এত ঘনমিটার। অতএব তাহলে 30টি সমান মাপের 30টি গর্তের মাটির আয়তন সমান h × 14 × 8 × 30 এত ঘনমিটার।
আচ্ছা, রাস্তা উঁচু করতে মোট মাটি কত লেগেছে? মোট মাটি লেগেছে, রাস্তা উঁচু করতে যে মোট মাটি লেগেছে সেটা হচ্ছে 2520 ঘনমিটার। 2520 ঘনমিটার। তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে h × 14 × 8 × 30 = 2520। তাহলে আমাদের h এর মান নির্ণয় করতে বলেছে, গভীরতা নির্ণয় করতে বলেছে। 2520 14 8 30, 0 0 কেটে দিই প্রথমত, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 আসতে 24, 3 আসতে 24, 1 12 3 4 12, 84 হচ্ছে, 84 হচ্ছে। এটা 6 14 84, 6। তাহলে 2 দিয়ে কাটলে 3 আর এটা হচ্ছে 4, বা h = 3/4 বা h = 0.75। তাহলে অতএব গভীরতা কত? প্রতিটি গর্তের গভীরতা, অতএব প্রতি গর্তের গভীরতা 0.75 মিটার। এই যে 0.75, পয়েন্টটা এইখানে লিখি গাছে, 0.75 মিটার আসছে। এটাকে আমরা সেমিতে প্রকাশ করে দিতে পারি, ঠিক আছে। এটা আমরা সেমিতে প্রকাশ করে দিচ্ছি যে 0.75 মিটার এসছে। 0.75 মিটার = যদি সেমিতে লিখি তাহলে কি হবে? 0.75 × মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুঘর যাচ্ছি, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে, × 100। আর পয়েন্ট ওঠার জন্য নিচে 100 হচ্ছে, এটা সেমি হয়ে যাবে। 100 100 কেটে গেল, সমান 75 সেমি। তাহলে প্রতি গর্তের গভীরতা 75 সেমি, এইটা আসছে, ঠিক আছে। দেখে নাও ভালো করে প্রসেসটা। নেক্সট দেখো 14 হয়ে গেল। এবার আমরা 15 অঙ্কে যাব। 15 অঙ্কে যাবে, দেখো। কি বলেছে দেখো, 15 বলে দিয়েছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3, অনেকভাবে করা যাবে অঙ্কটা। চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে একটা ঘনকাকৃতি চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জলপূর্ণ থাকছে। তাহলে কতটা তুলে নেওয়া হয়েছে? মানে তুলে নেওয়া হয়েছে 1/3 অংশ যদি পড়ে থাকে, তাহলে সমগ্র অংশ যদি 1 হয়, তাহলে 1 - 1/3 মানে 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে যা টোটাল আয়তন তার 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি তার আয়তনটা 100 লিটার হয় টোটাল সমগ্র, তাহলে তাকে 2/3 দিয়ে গুণ করলে আমরা যে অত লিটার জল আমরা তুলে নেওয়া হয়েছে সেটা আমরা নির্ণয় করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো, ধরি ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন সমান 1 অংশ। 1/3 অংশ জল পড়ে আছে। অতএব জল তোলা হয়েছে কত অংশ? জল তোলা হয়েছে সমান 1 - 1/3, এত অংশ জল তোলা হয়েছে, সমান 3 লসাগু 3 × 3 - 1 অংশ, সমান 2/3 অংশ। 2/3 অংশ জল তোলা হয়েছে, ঠিক আছে। 2/3 অংশ জল তোলা হয়েছে। এবার কি বলেছে? 64 বালতি জল তোলা হয়েছে। এবার চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য বলা আছে। চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, মানে এটা ঘনকাকৃতি যেহেতু, সমান 1.2 মিটার, প্রতিটা দিক সমান হবে। সমান এখানে বলেছে যে প্রতি বালতিতে কত লিটার ধরে। লিটার মানে লিটার যেহেতু চেয়েছে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ ঘন ডেসিমিটার, আয়তনের একক ঘন ডেসিমিটার হয়, আর ঘন ডেসিমিটার = লিটার হয়, তাই আমাদের ডেসিমিটার এককে নিয়ে যেতে হবে। = 12 মিটার, মিটারের পরে ডেসিমিটার, এটা হচ্ছে 1.2 মিটার = 12 ডেসিমিটার, ঠিক আছে। দশমিক 1 ঘর সরে গেল, তাই আর দশমিকটা দেওয়ার দরকার নেই। অতএব চৌবাচ্চার আয়তন কত? সমান 12 × 12 × 12 এত ঘন ডেসিমি।
অতএব জল তোলা হয়েছে, জল তোলা হয়েছে 2/3 অংশ জল তোলা হয়েছে। তাহলে এইটা আয়তন, আমি 100 উদাহরণ দিয়েছিলাম যে 100 যদি হয় 100 সঙ্গে 2/3 গুণ করলে কতটা জল তুলেছে পেয়ে যাব। তাহলে এখানে এতটা আয়তন, তাহলে এর সঙ্গে আমরা 2/3 দিয়ে গুণ করব। জল তোলা হয়েছে 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, এত এটা লিটার লিখে দিই, 3 দিয়ে কেটে দিলে 3 4 সমান 12 ইন্টু 12 ইন্টু 8, এত লিটার। অতএব মানে এতটা জল তোলা হয়েছে। এতটা জল কীভাবে উঠেছে? 64 বালতির সাহায্যে উঠেছে। অতএব 64 বালতিতে জল ধরে 12 ইন্টু 12 ইন্টু 8, এত লিটার। অতএব এক বালতিতে জল ধরে 64 দিয়ে ভাগ, 8 আসছে 64, 4 দিয়ে কেটে দিলে 4 দুগুণে 8, 4 3 12, এই 12কে এবার 2 দিয়ে কেটে দিলে 6 সমান, এই 6 আর 3 আছে, 3 6 গুণ করলে 18 লিটার। অতএব প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। প্রতি বালতিতে কত লিটার জল ধরে সেটা চেয়েছে। প্রতি বালতিতে জল ধরে 18 লিটার, এটা অ্যান্সার এলো। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা দেখো, অঙ্কটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো আমরা পরবর্তী অঙ্ক যেটা আছে 16 অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক আছে 16 অঙ্কে যাব। দেখো নেক্সট 16 অঙ্ক। কি বলেছে 16 অঙ্ক? বলেছে যে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের, মানে 1 গ্রোস দেশলাই বাক্স, 1 গ্রোস মানে বলা আছে 12 ডজন, তাহলে 12 ডজনের একটা প্যাকেট, যে 12 ডজনের একটা বড় প্যাকেট, সেই বড় প্যাকেটের, হ্যাঁ সেই 12 ডজনের একটা বড় প্যাকেট, আবার 1 ডজন মানে 12টি, মানে 144টি, 12 ইন্টু 12 মানে 144টি দেশলাই প্যাকেটের যে বড় প্যাকেট, তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলা আছে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি, 0.9 ডেসিমি হলে দেশলাই বাক্সের আয়তন কত হবে? এটা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেশলাই বাক্সের দৈর্ঘ্য 16টা। দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত? দেশলাই বাক্সের দৈর্ঘ্য সমান 2.8 ডেসিমি। দেশলাই বাক্সের প্রস্থ সমান 1.5 ডেসিমি। দেশলাই বাক্সের উচ্চতা সমান 0.9 ডেসিমি। ঠিক আছে, এইটা আসছে। তাহলে দেশলাই বাক্সের আয়তন এখান থেকে আমরা নির্ণয় করব যে দেশলাই বাক্সের আয়তন কত হবে। হ্যাঁ, অতএব দেশলাই বাক্সের আয়তন, অতএব দেশলাই বাক্সের আয়তন সমান 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে এইটা 10 নিচে আসছে, সিম্পলিফাই করলে 10 নিচে আসছে, এইটার জন্য 10 নিচে আসছে, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ঘন ডেসিমি থেকে আমরা যদি ঘন সেমিতে চলে যেতে চাই, কত হবে এটা? এটা 28 ইন্টু 15 আছে, তাহলে 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 1000 ইন্টু 1000 এত ঘন সেমি। তাহলে এই হাজার হাজার কেটে গেল। তাহলে এটা গুণফলটা নির্ণয় করলে আমরা পেয়ে যাচ্ছি 15 ইন্টু 28, তাহলে 28 15 ৫ 40 শূন্য হাতে 4, 5 10 4 14 ইন্টু 28, তাহলে 0 8 4 12 2 হাতে 1, 2 3 4, 420 আর আছে 9, তাহলে 0 9 2 18 8 হাতে 1, 4 9 36 37, 3780 আসছে, 3780। ঠিক আছে, এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 3780 ঘন সেমি। এটা এলো, এটা হচ্ছে দেশলাই বাক্সের বড় দেশলাই বাক্স যেটা, সেই বড় দেশলাই বাক্সের আয়তন এলো। ঠিক আছে, এবার এখানে কি চেয়েছে যে একটি দেশলাই বাক্সের আয়তন, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? তাহলে এখানে এবার লিখছি, দেখো
1 সমান 12 ডজন। 1 ডজন সমান 12টি। অতএব 1 সমান কটি? 1 সমান 12 ইন্টু 12টি, 12 12 গুণ করলে 144টি। ঠিক আছে, 144টি হচ্ছে। এইটা নির্ণয় করে নিলে তারপর লিখলে যে এটা নির্ণয় করে নেওয়ার পর যে তার মানে এবার একটি দেশলাই বাক্সের এইটা যে আয়তনটা বেরিয়েছে আমাদের, সেই বড় যে 144টা প্যাকেট সমেত যে আয়তনটা, তার আয়তনটা বেরিয়েছে। কিন্তু এখানে চেয়েছে যে একটি দেশলাই বাক্স, তাহলে এটাকে 144 দিয়ে ভাগ করতে হবে। কীভাবে করবো আমরা এইভাবে করছি যে 144টি এতটি বাক্সের ওজন, মানে এগুলো যখন একসঙ্গে থাকবে, এতটি বাক্সের ওজন কত? 3780 ঘন সেমি। হ্যাঁ, একটি বাক্সের ওজন 3780 বাই 144 ঘন সেমি। এইটা আসছে, দেখো এইটা আসছে। তাহলে এটা কী হবে? 12 দিয়ে কাটবে, 3 12 36, 1 18। হ্যাঁ, 12 দিয়ে কাটছে, এটা 12 12 144, আর 12 দিয়ে কাটলে 3 12 36, 1 18, 12 1 12, 5 12 60, 315 বাই 12। 315কে 12 দিয়ে ভাগ করলে 12 315, 12 দুগুণে এখানে 24 হচ্ছে, তাহলে এটা 7 আসছে 75। হ্যাঁ, 6 12 72, 3 দশমিকের জন্য 0, 12 দুগুণে 24, 6 দশমিকের জন্য 0, 5 ইকুয়াল টু 315 বাই 12 ঘন সেমি সমান 26.25 ঘন সেমি। এইটা আছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন বেরিয়ে গেল। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন, অতএব একটি দেশলাই বাক্সের আয়তন 26.25 ঘন সেমি। একটি দেশলাই বাক্সের আয়তন 26.25 ঘন সেমি। এইটা একটা পার্ট এসে গেল। হ্যাঁ, এবার আর একটা পার্ট দিয়েছে। এবার এইটার সাহায্যেই হবে কিন্তু, যে এই যে একটি দেশলাই বাক্সের আয়তন বলেছে, এটা আমরা নির্ণয় করতে পেরেছি, এইটা কিন্তু কাজে লাগবে 26.25টা। হ্যাঁ, তাহলে এবার একটা যে ছোট দেশলাই বাক্স, এর একটা আয়তন বেরিয়ে গেছে, আবার সেই দেশলাই বাক্সেরই দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে। দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, তাহলে তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা ধরি একটি দেশলাই বাক্সের, এটা হচ্ছে বড় দেশলাই বাক্সের যেটা করেছিলাম আমরা। অতএব আচ্ছা, ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেমি। প্রদত্ত কি প্রদত্ত আছে? প্রদত্ত একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত? একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে যে 5 সেমি আর প্রস্থ 3.5 সেমি। দৈর্ঘ্য 5 সেমি আর একটি দেশলাই বাক্সের প্রস্থ সমান 3.5 সেমি। এইটা ঠিক আছে, একটি দেশলাই বাক্সের প্রস্থ আছে 3.5 সেমি। তাহলে অতএব একটি দেশলাই বাক্সের আয়তন কত? অতএব একটি দেশলাই বাক্সের আয়তন সমান h ইন্টু 5 ইন্টু 3.5 ঘন সেমি। তাহলে এখানে একক হলো ঘন সেমি, এখানেও ঘন সেমি, দুদিকের একক সমান আছে। এবং আমরা দেশলাই বাক্সের আয়তন পেয়েছি, দুভাবে আয়তন পেয়েছি, কিন্তু আয়তন তো একটাই হবে, দুটো আয়তন যেভাবে পেয়েছি ইকুয়াল হবে। তাহলে শর্তানুসারে এই যে h ইন্টু 5 ইন্টু 3.5 ইজ ইকুয়াল টু 26.25 বা h ইজ ইকুয়াল টু 26.25 বাই 5 ইন্টু 3.5। এই পয়েন্ট হলো 100, এই পয়েন্ট ওঠার জন্য 10, এই 0 0 কেটে গেল। ঠিক আছে, এবার যদি আমরা একটু কাটাকাটি করে নিই, কী হবে? আমাদের চেয়েছে এখানে দেশলাই বাক্সের নির্ণয় করতে হবে, উচ্চতাটা নির্ণয় করতে হবে, দেশলাই বাক্সের উচ্চতা। এটা 5 দিয়ে আশা করি কাটাকাটি যাবে। দেখো 5 দিয়ে কালে এটা কত হচ্ছে? 5 দিয়ে গেলে 5 5 25, বাইরে লিখছি আমরা 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, 525 হচ্ছে। হ্যাঁ, এবার আমরা যদি 35 দিয়ে, আচ্ছা একবার ছোটো ছোটো করে কাটি, এটাকে 35 দিয়ে কাটলে 35 1 35
কত হচ্ছে, একবারে কেটে দিচ্ছি, 35 থেকে 35 হলে 17, 175। আচ্ছা 175 বাই 35 মানে 175কে 35 থেকে গেলে 5 হবে, 5 হয়, বা h ইজ ইকুয়াল টু 15/10 বা h ইজ ইকুয়াল টু 1.5। ঠিক আছে, এইটা আসলো, এইটা এলো। তাহলে কী লিখবে এখানে, এখানে কী চেয়েছে, যে তার উচ্চতা কত হবে। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা, অতএব দেশলাই বাক্সের উচ্চতা, এটা আর একটা সেকেন্ড পার্টের উত্তর। একটা অ্যান্সার এইটা চেয়েছে, সেটা এসে গেছে আগে, আর এর সাহায্যে আরও একটা উত্তর আসছে। হ্যাঁ, নির্ণয় হয়ে গেছে এটা। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি, এইটা আসছে। একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি, এইটা এলো। দেখো প্রসেসটা দেখো। প্রসেসটা দেখে নাও ভালো করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা প্রত্যেকটা অঙ্ক বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে। আয়তক্ষণের কোনো অঙ্ক যদি বইয়ের বাইরেও থাকতে পারে, তোমাদের কোনো অঙ্ক ডাউট থেকে থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খাওয়ানো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সেখানে জয়েন হয়ে যাবে, প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দেবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, 16 পর্যন্ত হলো। পরবর্তী ক্লাসে আমরা 17 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।